গল্প গোপাল নেপালের লড়াই। বর্ধমানের রাজসভাতেও এক ভাঁড় ছিল, তার নাম নেপাল। সে সকলের কাছে বলতো গোপালের চাইতে তার বুদ্ধি নাকি অনেক বেশি। গোপালকে একবার সামনে পেলে সে তাকে বোকা বানিয়ে দিতে পারে। দৈবক্রমে এক সময় গোপাল মহারাজের দরবার থেকে বর্ধমানের রাজসভায় গিয়ে উপস্থিত। বর্ধমানের রাজ তখন শুনলেন গোপাল এসেছে। তিনি খুশি হয়ে বললেন, তুমি এসেছ, বড় ভালো হয়েছে। আমার ভাঁড়টি সর্বদাই তোমার সঙ্গে প্রতিযোগিতা করবার ইচ্ছা প্রকাশ করে থাকে। এবার প্রমাণ হবে সে বড় না তুমি বড়। প্রতিযোগিতায় তুমি আমার ভাঁড়কে হারাতে পারলে আশাতীত পুরস্কার পাবে। নেপালের সঙ্গে এঁটে উঠতে পারো কিনা দেখি, সে জিতলে সেও পুরস্কার পাবে। গোপাল ঈষৎ হেসে বলল, হুকুম করুন মহারাজ, কি করতে হবে? রাজা বিচারের ভার দিলেন মহামন্ত্রীর উপর। বিজ্ঞ মহামন্ত্রী গোপাল এবং বর্ধমানের ভার নেপাল দুজনকে ডেকে বললেন, তোমরা প্রত্যেকেই 3 জন করে লোক সংগ্রহ করবে ও তাদের কাল সকালে রাজসভায় হাজির করবে। ওই 3 জনের ভিতর একজন হবে দরিয়ার এপারের লোক, একজন ও পারের, আর একজন মাঝ দরিয়ার লোক। যে আজ্ঞে বলে গোপাল এবং বর্ধমানের ভার নেপাল দুজনেই বিদায় নিলেন। নেপাল ভাবল, এবার আমি গোপালকে ঠকাবই ঠকাবো। সে মুচকি হেসে নাচতে নাচতে বিদায় নিল। নেপাল পরদিন ভোরে নদীর ঘাটে গেল। সেখানে দাঁড়িয়ে নদীর এপার থেকে একজন, নদীর ওপার থেকে একজন এবং মাঝ নদীর নৌকার উপর থেকে একজন লোককে ডেকে আনল রাজার নাম করে, এবং তাদের সভায় এনে হাজির করল। 3 জন লোক তো ভয়ে অস্থির। আমরা কোনো দোষ করিনি বাবু, আমাদের কেন রাজসভায় নিয়ে এলেন? আমাদের কি দোষ যে আমাদের ধরে নিয়ে এলো? গোপালও যথাসময়ে রাজসভায় এসে হাজির হল, তারও সঙ্গে 3 জন লোক। গোপাল সেই 3 জন লোকের মধ্যে ভট্টাচার্য ঠাকুর, একজন সন্ন্যাসী আর একজন নারী, তাদের নিয়ে সে সভার একপাশে চুপ করে বসে রইল। বর্ধমানের ভার রাজা ও মন্ত্রীকে সম্বোধন করে বললেন, হুকুম মতো আমি এই 3 জন লোককে নিয়ে এসেছি। প্রথম লোকটি ছিল নদীর এপারে, দ্বিতীয় লোকটি ছিল নদীর ওপারে এবং তৃতীয় লোকটি মাঝ নদীতে নৌকার উপরে ছিল। যদি বিশ্বাস না হয় এদেরকে জিজ্ঞাসা করে দেখুন আমি সত্যি বলছি না মিথ্যে বলছি, ওরাই সে কথা বলবে। তারপর গোপালকে বলা হলো, সে যাদের এনেছে তাদেরকে সামনে উপস্থিত করার জন্য। গোপাল জানালো, এদেরকে বহু কষ্টে অনুনয় বিনয় করে রাজসভায় উপস্থিত সে করেছে। কেউই প্রথমে রাজসভায় আসতে চায়নি। বিশেষ করে সন্ন্যাসী ঠাকুর তো কোনো মতেই রাজসভায় আসতে নারাজ। গোপালের কথাবার্তায় সন্তুষ্ট হয়ে উনি রাজি হয়েছেন। পরিচয় দেবার জন্য গোপাল করজোড়ে নিবেদন করলেন, মহান মহারাজ, মহামান্য মহামন্ত্রী এবং সভাসদগণ, এই যে 3 জনকে আমি রাজসভায় নিয়ে এসেছি, এরা কেউ আজ দরিয়া বা নদীর দিকে যাননি। কারণ আমার মনে হয়নি যে সুবিজ্ঞ মহামন্ত্রী দরিয়া বা নদী অর্থে বলতে সামনের গঙ্গা নদী বুঝিয়েছেন। আমি অন্তত মহামন্ত্রীর নদী অর্থে এখানে বুঝেছি ভবনদী। আমার অনুমান অভ্রান্ত মনে করে এই এপার ওপার ও মধ্যস্থানের এক একটি লোক এনে রাজসভায় বহু কষ্টে হাজির করেছি। এই যে ভট্টাচার্য ঠাকুর, ইনি চাইছেন কি করে দেশে এর পণ্ডিত্যের খ্যাতি দিন দিন ছড়িয়ে পড়বে, কি করে বেশ 2 পয়সা উপার্জন হবে, কি করে যশে
মানে ধনে ইনি দেশে ও দশের ভিতর একজন মহামান্য হয়ে উঠতে পারবেন। সম্পূর্ণভাবে ইহকাল নিয়েই ইনি ব্যস্ত আছেন। এক কথায় বলা যায় ইনি এপারের লোক। এপারের লোক এ ধরনের ছাড়া আমার অন্য কাউকে মনে হয় না। আর এই যে সন্ন্যাসী ঠাকুর, ইনি ইহকাল নিয়ে মাথায় ঘামান না, সর্বদাই ভগবানের ধ্যানে বিভোর। কি করে ভগবান দর্শন করবেন সেই নিয়েই তন্ময়। খেতে দিন খাবে, খেতে না দিন খাবে না। সুতরাং এদেরকেই বলা চলে ওপারের লোক। আর এই যে তৃতীয়টি, এ হলো এই নগরের একটি বেশ্যা। বেশ্যা ইহকালের কথাও ভাবে না, পরকালের কথাও ভাবে না। সেই ইহকাল পরকাল বলতে কিছুই বোঝে না। এ পারের লোকও নয়, ও পারের লোকও নয়, অর্থাৎ সে মাঝ নদীর লোক। এই আমার তিনজন লোকের পরিচয়। মহামন্ত্রী আদেশ মতো কাজ করতে পেরেছি কিনা এইবার সবাই যাচাই করুন। এই বলে আমার আর এর বেশি কিছু বলার নেই। আপনারা সকলেই ভেবে বিচার করে দেখুন ঠিক হয়েছে কিনা, সেটা আপনাদের উপর ছেড়ে দিলাম। সবাই ধন্য ধন্য রব উঠল। রাজা মহামন্ত্রী বললেন, গোপালের মতো বুদ্ধিমান লোক ভাঁড়েদের ভিতর দূরের কথা, বড় বড় পণ্ডিত সমাজেও দুর্লভ। নেপালেরও অহংকার সেদিন থেকে দূর হয়ে গেল। রাজা এবার গোপালকে প্রচুর পুরস্কার সহ বিদায় দিলেন। গোপাল শুধু সুরদিক ভার নয়, শুভ বুদ্ধি সম্পন্ন মহাপণ্ডিত বটে। দিকে দিকে তার এই গুণের কাহিনী ঘোষিত হল। কৃষ্ণনগরে মহারাজ ও গোপালের এই কাহিনীগুলোর গুণের কদর করতে ভুললেন না। সেদিন থেকে নেপাল গোপালের বন্ধু হয়ে গেল।